একটা দুর্দান্ত উইকেন্ড আউটিং, যা আপনার মন এবং শরীরের অক্সিজেনের মাত্রা বহু গুণ বাড়িয়ে দেবে। এমন একটা বেড়ানোর ঠিকানা যেখানে আপনার স্বাদ ও সাধ্য দুটোই থাকবে। সন্ধান দেব এমন এক জায়গার যেখানে সময় থমকে দাঁড়ায় প্রকৃতির সৌন্দর্যে। মঙ্গলগঞ্জের এই নদীর শান্ত স্রোত আপনার মনের ক্লান্তি দূর করে দেবে এক লহমায়, যার কিনারে বসে তার সৌন্দর্য উপভোগ করতে পারেন ঘন্টার পর ঘন্টা। চারিদিকে সবুজ বনানী, তার বুক চিরে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ নীলাভ ইচ্ছামতি। পাশেই বিভূতিভূষণ অভয়ারণ্য, যার নিস্তব্ধতা কথা বলে। বনের শান্ত নীরবতা, পাখির কাকলি আপনাকে অনাবিল শান্তি এনে দিতে বাধ্য। জঙ্গলের তীরে দেখাবো এমন এক রহস্যময় জায়গা যেখানে সন্ধ্যার পর একা যাওয়া মানা। রহস্যময় এক নীলকুঠি, যেখানে আজও কান পাতলে শোনা যায় অতৃপ্ত আত্মার আর্তনাদ। ইতিহাসের পাতায় ঘেরা এক রোমাঞ্চকর হাতছানি। সারাদিন ঘোরাঘুরি শেষে কোথায় থাকবেন, রিসর্টের খরচই বা কীরকম, কী খাবেন, খাবারের মানই বা কীরকম, সমস্তটা বলবো। রইল এক রাত দুদিনের এক কমপ্লিট প্যাকেজ। যারা আমার ভিডিও নতুন দেখছো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা পুরনো দর্শক, কে কোথা থেকে দেখছো একবার কমেন্টে লিখে দিও, কারণ তোমাদের ভালোবাসা আমাদের পাথেয়। চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মঙ্গলগঞ্জ। ঘড়িতে তখন সকাল 5:25। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, জয় গুরু, সাবধানে যেও। ভোরের আলো সবেমাত্র পূব আকাশে ছোঁয়া পেয়েছে। মর্নিং মুখে অপেক্ষারত বন্ধু রাজা এসে উপস্থিত হলো। এগিয়ে চললাম দুজনে। এই ট্রিপটাতে শুধু রাজা আর আমি নই, আমাদের সঙ্গে আরও 6 জন রয়েছে, তারা আসছে। যেহেতু আমার আর রাজার বাড়ি পাশাপাশি, সেহেতু আমরা সকালবেলা এখান থেকে আমরা দুজনই রওনা দিয়েছি। এখন আমরা যাবো ব্রিজ বিচ, সেখান থেকে ট্রেন ধরবো, সেখান থেকে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল। এক পেয়ালা চায় চুমুক দিয়ে নিজেদের শরীরটাকে একটু রিফ্রেশ করে নিলাম। সামনেই ব্রিজ বিচ স্টেশন, ওখান থেকেই আমাদের ট্রেন। ঘড়ি বলছে সময় এখন সকাল 6:30, আর আমরা এখন ব্রিজ বিচ স্টেশনে। অ্যাকচুয়াল 6টার সময়টা ট্রেনটা ধরা আমাদের কথা ছিল, কিন্তু সেটা ধরতে পারিনি, যেহেতু আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার স্টেশনটা দূরে। সকালবেলা ট্রান্সপোর্টের সিস্টেমটা খুব খারাপ, এই জন্য হেঁটে হেঁটেই আসতে হয়েছে, তাই ওই ট্রেনটা মিস হয়ে গেছে। আমাদের সঙ্গে যে 6 জন ছিল, সেই 6 জন ওই যে 6টার সময়কার ট্রেনটা ছিল ওটা শিয়ালদা চলে গেছে। আমরা 6:50-এর ট্রেন ধরবো এখান থেকে শিয়ালদা যাওয়ার জন্য, তারপর দেন সেখান থেকে রানাঘাট। রাজা, আমরা রেল ধরার প্রথম পরীক্ষাতেই ফেল করেছি। মিস করে গেলাম ভাই, ওরা তো আগেই চলে গেল। দিনের শুরুতেই আমরা ফেল। এবার ওখানে গিয়েও যদি ওই পরের ট্রেনটা যদি মিস করে যাই, রানাঘাট লোকালটা, যদিও কৃষ্ণনগর সিটি গ্যালোপিনটা ধরবো, ওটাই টার্গেট আছে। 7:50, তাই তো? হ্যাঁ। শিয়ালদাগামী বজবজ লোকাল এসে দাঁড়ালো স্টেশনে। উঠে বললাম দুজনে। উঠে পড়েছি ট্রেনে। সকালবেলা লোকাল ট্রেনের জার্নিটা বেশ অসাধারণ লাগছে, বিশেষ করে এই নিউ আলিপুরের পর থেকে আপ টু লেক গার্ডেন্স অবধি। আশেপাশে সকালবেলার দৃশ্যটা এত অপূর্ব লাগে, সবুজের সমারোহ দুদিকটা অসাধারণ। এই সময়টা অনেক দিন যাতায়াত করিনি, এই সময়ের জায়গাটা প্রচুর মিস করি আমি। সাতটা বেজে 35 আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। এখন নর্থ সেকশনে যাব, সেখান থেকে কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল। দেখি, হ্যাঁ বল। বসে পড়েছি কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকালে। হ্যালো, অনেকদিন পর বেরোলাম। সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। এ পাশে আমি, আমার অপর পাশে রাজা বসে আছে। এই যে
মহাশয় ফোন করছে কাকে? কোথায় না না হ্যাঁ সেটা ট্রেনটা ওটার আগে আমাকে জিজ্ঞাসা করলো পকেট পরোটা আনবো কিনা। এই যে এনেছে পকেট পরোটা, এর মধ্যে আছে। এখন বসে বসে খাবো, আচ্ছা ঠিক আছে। তারপর 7:52 এখান থেকে ছাড়ার কথা ট্রেনটা। ছেড়ে দিলে আমাদের গন্তব্য কিন্তু রানাঘাট। কল্যাণী ছাড়তেই প্রকৃতির দৃশ্যপট আস্তে আস্তে বদলাতে শুরু করলো। ওই যে দেখছো নীল আকাশ, তার তলায় হলুদ সর্ষে ক্ষেত, কি যে অপূর্ব লাগছে তা কি আর বর্ণনায় প্রকাশ করা যায়। দেখতে দেখতে সামনেই আসছে রানাঘাট জংশন, ওটাই তো আমাদের এখনকার গন্তব্য। ঘড়ি বলছে সময় এখন সকাল 9:30। আমরা এখন নামলাম হচ্ছে রানাঘাট জংশনে। এখান থেকে যাব হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের আরও 6 জন আমাদের জন্য ওয়েট করছে। সেখান থেকে আমরা এখন টোটো নেব, কি রাজা তাই তো? তো টোটো বা অটো জানি না কি নেওয়া হবে। না টোটোই নেবো, কারণ টোটো বুক করা আছে। আচ্ছা, টোটো করেই যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে। সবার আগে যাচ্ছি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে আমাদের জন্য 6 জন ওয়েট করছে, তাদের সঙ্গেও মিট করাবো। চলো। 5 নম্বর প্ল্যাটফর্ম ঘুরে আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এসে দেখি আমাদের জন্য অটো অপেক্ষা করছে। উঠে পড়লাম সবাই। চলে যাচ্ছি মঙ্গলগঞ্জ, সবাই একবার বলো ভাই। অ্যাট লাস্ট অটোয় উঠে পড়লাম, রওনা দিচ্ছি মঙ্গলগঞ্জের দিকে। এবার আমাদের গন্তব্য একেবারে আমাদের ঠিকানায়। শহরের ব্যস্ত জীবন ছেড়ে দিয়ে দুদিনে মুক্ত বাতাসের খোঁজে আমরা চলেছি মঙ্গলগঞ্জের দিকে। রাস্তাগুলো দেখে মনে হচ্ছে গ্রামের কাঁচা মাটির রাস্তার মোড়ক ছেড়ে সবেমাত্র কালো পিচের রাস্তার পাক ধরেছে। কালো রাস্তার দুপাশে গাছের আলো আঁধারি খেলা দুর্দান্ত লাগছে। এসে পড়লাম মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি। রানাঘাট স্টেশন থেকে এই যে রিসর্ট ইচ্ছেকুটি, এর দূরত্ব মোটামুটি ওই 27 কিলোমিটার। আমাদের ওখান থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টারও বেশি, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগলো। যেটা ইনফরমেশন দেওয়ার, এখানে বুকিং তো আগে থেকে করতেই হবে। আর দেন যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে ওখান থেকে কিন্তু ডিরেক্টলি কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। এখানে যদি আপনারা রিসর্টে ফোন করেন তাহলে এখান থেকে কিন্তু একটা অটোর ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা একেবারে রানাঘাট হোক, বনগাঁ হোক, অথবা আরেকটা কোন স্টেশন থেকে আসা যায় রে রাজা? চাকদা। ওই চাকদা থেকে একদম গাড়ি ওখান থেকে তুলে নিয়ে আসে। সেক্ষেত্রে আমি বলবো রানাঘাট থেকে আসাটাই বেস্ট অপশান, কেননা ওই দুটো জায়গা থেকে ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি পড়ে। এবার রিসর্টে প্রবেশের পালা। একে একে প্রবেশ করতেই সাথে সাথে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। কি ডকুমেন্ট? আর এই হচ্ছে মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটির ইনসাইড এরিয়া। রিসর্টের ইনসাইড এরিয়াটা কিন্তু বেশ। ডিলাক্স রুম, ট্রি হাউস, কটেজ, সামোসা কটেজ এবং টেন্ট সহযোগে মোট 5 ধরনের থাকার বন্দোবস্ত রয়েছে ভেতরে। সাথে 4 বেলা খাওয়া দাওয়া, ইসামতি নদীতে বোট রাইড এবং জঙ্গলে ঘোরার টিকিট সবই প্যাকেজের মধ্যে। প্যাকেজের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সময় এখন 12:18। আমরা এখন যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্য দেখার জন্য। এটা দুপুরবেলা 3টে অবধি খোলা থাকে। দুপুরবেলা 3টের পরে কিন্তু আর জঙ্গলে প্রবেশ করতে দেওয়া হয় না। তো ভিডিও দেখে যারা আসবেন তারা অন্তত পক্ষে সবার আগে এখানে এসেই জঙ্গলটা ঘুরে নেওয়ার চেষ্টা করবেন। এর পাশেই হচ্ছে ইছামতি নদী, সেখানেও যাব। বিকেলবেলা একটা বোট রাইডের ব্যবস্থা রয়েছে ওইখানে, সেটাও ঘুরিয়ে দেখাবো। আপাতত জঙ্গলটায় যাই, চলুন। ইছামতি নদীর ঠিক ওপারটায় রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আগেই বলেছি যে ফরেস্টটা 3টে পর্যন্ত খোলা থাকে, এন্ট্রি টাইম 3টের পরে আর ঢুকতে দেয় না। তো যাই হোক,
এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকা রয়েছে, নৌকা করে আমরা ওপারে যাব। তারপরে ওখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে তারপরে জঙ্গলে এন্ট্রি। মাত্র 10 টাকার টিকিটে ডিঙি নৌকায় চললাম পারমাদান জঙ্গল অথবা বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতে। দারুণ একটা অ্যাডভেঞ্চার। বোটের ওপরে সবাই ভয় পাচ্ছিল, কারণ বোটটা এতটাই ছোট আর প্যাসেজ এতটাই কম, দুদিকে দুলছে। আর আমাদের কিছু লোকজন এত ভয় পাচ্ছে। তো যাই হোক, ফরেস্টের গেটে আমরা এখন, এবার ফরেস্টের ভেতরে ঢুকবো। ফরেস্টের ভেতরে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। প্রায় 3 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই পারমাদান জঙ্গল অথবা বিভূতিভূষণ অভয়ারণ্য। বর্তমানে এটি একটি হরিণ প্রজনন ক্ষেত্র। প্রায় 600রও বেশি হরিণ রয়েছে এই উদ্যানে। ঘুরছি এখন বিভূতিভূষণ অভয়ারণ্যে। আমাদের ছেলেগুলোর চেঁচামেচি ছাড়া, বিশ্বাস করবেন, শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। এতটাই নিস্তব্ধতা কাজ করছে এই অভয়ারণ্যে। পিছনের দিকে ফেন্স রয়েছে, ফেন্সের ওপারেই জঙ্গল। তো জঙ্গলের ভেতরে হরিণ ছাড়া রয়েছে, শুধুমাত্র এই জঙ্গলে হরিণই ছাড়া থাকে। আর গুটি কয়েক যে পাখির কিচকিচানি আওয়াজটা শোনা যাচ্ছে সেটা গাছের ওপর থেকে আসছে। কিন্তু হরিণগুলো এতটাই ভেতরে যে ক্যামেরা বন্দি করার তাদের কোনো সুযোগ নেই আমাদের কাছে। যাই হোক, জঙ্গলের নিস্তব্ধতা আর এই সবুজের সমারোহ, অনেক দিন পর কলকাতার এই পলিউশন ছেড়ে দিয়ে গ্রামে এসে এই রকম একটা শান্ত নিরিবিলি পরিবেশ পাচ্ছি, সেটা অনেক দিন পরের প্রাপ্তি। লাস্ট আমরা কেদারনাথ গিয়েছিলাম, তার 2 মাস কোনো জায়গায় বেরোনো হয়নি, শুধুমাত্র কাজের প্রেশারের জন্য। যাই হোক, একদিনের ছুটিতে এবারে বেরিয়েছি এবং যা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অভয়ারণ্য দেখা হয়ে গেল। মানে অভয়ারণ্যটা রাউন্ড শেপে, মানে গোল করে ঘোরা যায়। অভয়ারণ্য বলাটা কি ভুল, এটা এক ধরনের জঙ্গল টাইপের যেখানে হরিণ প্রতিপালন করা হয়। এখান থেকে আমরা এখন আবার আমাদের রিসর্টের দিকে ফিরে যাচ্ছি। বেলা অনেকটাই হয়ে গিয়েছে, 2টো বাজে প্রায়। এবার পেটে ছুঁচো ডন দিচ্ছে, মানে এতটাই খিদে পেয়েছে। আবার নৌকা করে ওপারে যাব, ওপার থেকে সোজা একেবারে রিসর্টে চলে এলাম নদী থেকে আমাদের রিসর্টে। এবার লাঞ্চ টাইম, লাঞ্চে কী কী দেয় সেটাও শেয়ার করব এবং খাবার কীরকম সেটাও বলবো। আগে লাঞ্চটা দিক, আগে একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার কথা বলছি। এটা হলো রিসর্টের কিচেন কাম ডাইনিং প্যাসেজ। সবখানেতেই গ্রাম বাংলার সাবেকিয়ানার ছোঁয়া। ভাতে মাছের ঝোল, এঁচুর চিংড়ি, ডাল এবং ধোকা সহযোগে এই সবই ছিল দুপুরের মেনুতে। খাওয়া দাওয়া করে এই মাত্র কটেজে চলে এসেছি। আর কি খাওয়া দাওয়া দিয়েছে সেটা তো দেখালামই, আর যেখানে ডাইনিং এরিয়া সেটাও দেখিয়েছি। যেটা দেখাইনি সেটা হচ্ছে ওই থালিটা তো ছিলই, তারপরে যেটা দিয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, দই এবং রসগোল্লা। টোটালটাই বাঙালিয়ানা খাওয়া দাওয়া, কিন্তু খাবারের মান
খাবার দাবার আমার খুব একটা ভালো লাগেনি, মানে মাছটার মধ্যে থেকে আমরা কিরকম একটা গরম মশলার গন্ধ, যেটা আমার ভালো লাগেনি। থালি অনুযায়ী মাছের সাইজও ছোট, রুই মাছ হ্যাঁ অত ছোট এই এতে হয় না। না সেটা ঠিক আছে, রুই মাছ ছোট বড় সেটা ঠিক আছে, কিন্তু খাবারের মানটা একটুখানি বাড়ালে ভালো হয়, এটাই জাস্ট বলার আছে, আর কিছুই না। এবং টোটাল যা এরিয়ার অ্যাম্বিয়েন্স সেটা তো অসাধারণই, সামনে ইছামতি নদী, তার ওপারে অভয়ারণ্য, তার পাশে একটা রিসর্ট, জায়গা বিশেষে খুব সুন্দর, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে আমার অতটা ভালো লাগলো না, অন্তত দুপুরের খাওয়াটা। এবং রাতে আছে, রাতেরটা দেখা যাক। সময় এখন বিকেল 4:10 আমরা আবার বেরিয়ে পড়েছি ইছামতি নদীর উদ্দেশ্যে। এখন যাচ্ছি বোট রাইডে। বোট রাইড আমাদের এখানকার কটেজের সঙ্গে প্যাকেজে ছিল। যাওয়ার সময় একটা কুপন দিয়ে দেয়, যে কুপনটা নিয়ে ওখানে নৌকাওয়ালাদের দেখালে ওরা ওখানে 40 মিনিট সময় দেয় পুরো ইছামতিটা চক্কর দেওয়ানোর জন্য। এছাড়াও আপনার টাইমটা এক্সটেন্ড করতে পারেন, সেটাকে সেক্ষেত্রে নৌকাওয়ালাদের সঙ্গে কথা বললে ওরা কিছুটা টাইম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আরেকটু টাকা চার্জ করে, তখন হয়ে যায় মাথা পিছু 60 টাকা এক্সট্রা ওটা। তবুও বিকেলবেলাটা এই ইছামতি নদীতে নৌকায় করে ভ্রমণটা একটা অসাধারণ ফিলিং এনে দেবে। সেই ফিলিংসটাই তো নিতে আমরা এখন যাচ্ছি। চলুন ঘাটে যাওয়া যাক, ঘাট থেকে নৌকা, তারপরে নদীতে ভ্রমণ। উঠে পড়লাম বোটে। গোধূলি বেলায় আলতো রোদের ছোঁয়া এসে পড়েছে জঙ্গলের প্রতিটি গাছে, তার স্নিগ্ধ ছায়া অবতরণ করেছে ইছামতির নীল জলে। 4:16 বোটে উঠেছিলাম, এখন বাজে 5:16, 1 ঘন্টা আমরা বোট রাইড করেছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। ইছামতি নদীর বুক চিরে আমরা অনেকটা দূরে গিয়ে গেছিলাম, বেশ ভালো লাগলো। আর পড়ন্ত বিকেলে আর এই বোট রাইডের মজা একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং এনে দিল। যাই হোক, বোট রাইড শেষ, আমরা এখন উঠে যাচ্ছি। আমরা আরেকটু পরে আসবো, আপনাদেরকে দেখাবো যে এইখানে যে নীলকুঠি রয়েছে, যে এটা অনেকেই বলে হন্টেড, সেটা এর পরে আমরা যাব ওখানে। আরেকটু সন্ধে হোক, না হলে সেই ব্যাপারটা আসবে না। এই সেই নীলকুঠি, যাকে ঘিরে এই এলাকায় এত রটনা এবং ঘটনা। সন 1780 থেকে 1785 সালে এই কুঠি তৈরি হয় বলে অনুমান। জমিদার মঙ্গলচন্দ্র আঁশ এখানকার জমিদারি পত্তন করেন। ওনার নামেই এই জায়গার নাম মঙ্গলগঞ্জ। মূলত গোটা অঞ্চল জুড়ে এখানে নীল চাষ করা হতো, যার পুরো অংশই এখানে মজুত ও রপ্তানি করা হতো এই কুঠি থেকেই। এটি শুধুই কুঠি ছিল না, ছিল সাহেব ও জমিদারদের বাগান বাড়ি। নীল চাষে অনিচ্ছুক কৃষক পরিবারের বলপূর্বক ধর্ষণ, খুন ও গুম কত কিছু সাক্ষী থেকেছে এই কুঠি। কুঠির ভিতরেই রয়েছে সেই অভিশপ্ত কুয়ো, যেখানে মানুষ মেরে ফেলে দেওয়া হতো এবং সেই লাশ সরাসরি চলে যেত ইছামতির জলে। বহু নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে এই নীলকুঠি। লোকমুখে আজও ঘুরে বেড়ায় নিশুতি রাতে বহু ভৌতিক ঘটনা, যেই কারণে এই কুঠি আজও অভিশপ্ত। সন্ধে নামলে প্রায় কেউ আসে না এই নীলকুঠির আশেপাশে। ঘুরে দেখলাম মঙ্গলগঞ্জের সেই নীলকুঠি, হন্টেড নীলকুঠি। সন্ধে 6টার পরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই নীলকুঠিতে একদম অ্যালাউ করা হয় না। তার কারণ এলাকাবাসী বা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সন্ধে গড়ানোর পরেই কিন্তু
এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, এমনটা অনেকেই বলেন বা অনেকেই বিশ্বাস করেন এখানকার লোকেরা। আমরা এই একেবারে সন্ধ্যা লগ্নে এই নীলকুঠি এসে দেখলাম এবং ভেতরেও ঢুকলাম। আমাদের সঙ্গে যদিও কিছু হয়নি। আর নীলকুঠির ভেতরে যা অবস্থা, সেটা টর্চ লাইট মেরে ভেতরের দিকে গেলাম, প্রচণ্ড অন্ধকার, সেখানে একেবারে গা ছমছমে পরিবেশ। তো যাই হোক, মঙ্গলগঞ্জ আসাটা কিন্তু এখনও পর্যন্ত সার্থক। সে ইছামতি নদীতে বোট রাইড বলুন অথবা এই হন্টেড নীলকুঠি ঘুরে দেখা। যাই হোক, আজ দিনটা মানে ওয়ান ডে ট্রিপ হিসাবে আমরা এই মঙ্গলগঞ্জে এসেছি। আজ রাতটা থাকবো এবং আগামীকাল আমরা আবারও ফিরে যাব। রাতে রিসর্টের ভেতরটা খুব সুন্দর, চারিদিকে আলোর ঝলকানি এবং ক্যাম্পের ভেতরে বনফায়ার। স্ন্যাক্সে চিকেন পকোড়ার স্বাদ নিতে নিতে গলাটাও ভিজিয়ে নিলাম এক কাপ চায়ে। রাতের বেলা মাংস ভাত সহযোগে ডিনার শেষে এবার বাড়ি জমালাম এক লম্বা ঘুমের দেশে। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 7টা বেজে 18 মিনিট। হ্যাঁ, সকালবেলা বেরিয়েছি, একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে, কেননা রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। গতকাল খুব তাড়াতাড়ি ভোরের বেলা উঠে পড়েছিলাম, তো রাতেরবেলা ঘুমটা খুব জোরে পেয়ে গিয়েছিল এবং উঠতে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, সকালবেলা উঠে এই আশেপাশের যে দৃশ্য দেখছি, তাতে আর কলকাতায় ফিরে যেতে মন চাইছে না। প্রচণ্ড নিস্তব্ধ, আর শুধু শোনা যাচ্ছে কিচিরমিচির পাখিদের গান। অন্তত পক্ষে এই জায়গাটা মানে চারিদিকটা যে ঘন বনে বিস্তৃত, আর সেখান থেকে যে এই যে পাখিদের আওয়াজ শোনা যায়, সকালবেলা উঠে তো একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এখান থেকে ইছামতি নদীর কাছে আবার একবার যাব, সেখানে গিয়ে মানে আবার একটু ভাইবটা নেওয়ার চেষ্টা করব। যে কি অনাবিল শান্তি পাচ্ছি এখানে এসে। যারা এখানে আসবেন বা আসেননি, একবার এসে দেখুন জায়গাটা, কি অসম্ভব সুন্দর জায়গা। মানে কলকাতা থেকে এত কাছে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, সেটা আমার আন্দাজ ছিল না। বাড়ি ফেরার আগে আরও একবার ফিরে দেখা শান্ত ইছামতিকে, যা তীরে বসে শেষবারের মতো একটু তাকে ফিরে পাওয়া, উপভোগ করা তার শান্ত স্রোতের নীরব কথা। আর তো মাত্র কিছুক্ষণ, তারপরেই তো ফিরে যাওয়া। মন যেন মানতে চায় না, ফিরতে চায় না এই ব্যস্ত কোলাহলের শহরে। ঘড়িতে সময় বলছে এখন 8টা বেজে 10 মিনিট। এই মুহূর্তে আমরা রয়েছি মঙ্গলগঞ্জের সবথেকে যেটা বিশেষ আকর্ষণ, ইছামতি নদী। সেই ইছামতি নদীর একদম তীরে। এখন তো নদী প্রায় মৃত, মানে জল একেবারে নেই বললেই চলে। কিন্তু আজ থেকে ওই 30-40 বা 50 বছর আগে পর্যন্ত এই নদীতে প্রচুর জল থাকতো। আর এই মঙ্গলগঞ্জ জায়গাটা ছিল পূর্ববঙ্গের যশোর জেলার অন্তর্গত। নদী তখন এত খরস্রোতা ছিল, নদীতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যেত। চিংড়ি মাছকে স্থানীয় ভাষায় এখানে বলে ইচা। আর নদীর জল ছিল এতটাই স্বচ্ছ যে এই জলে নাকি মুক্ত পাওয়া যেত। মুক্তকে শুদ্ধ ভাষায় মতি বলে। সেখান থেকেই ইছামতি নদী। আর এই নদীটা সোজা গিয়ে একেবারে টাকিতে গিয়ে মিশছে। কিন্তু বর্তমানে নদীর যা অবস্থা, তাতে মাছ তো আর এখন নেই বললেই চলে। স্থানীয় যে হালদার পরিবারগুলো আছে, যারা জেলে আছে, তারা এই আমাদের মতো টুরিস্টদের ওপরেই নির্ভরশীল। নৌকা চালান, এখানে স্থানীয় কিছু কাজকর্ম করেন। তো সবাইকেই একবার বলবো,
যে মঙ্গলগঞ্জ আসুন, মঙ্গলগঞ্জের এই শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ উপভোগ করার চেষ্টা করুন। কারণ স্থানীয় লোকেরা এই ট্যুরিস্টদের ওপরেই এখন নির্ভরশীল। আগের মতো তো আর সেই জীবনযাপন নেই। তবু শহুরে কোলাহল ছেড়ে দিয়ে এই শান্ত নিরিবিলি পরিবেশে আসলে আপনাদেরও যেমন ভালো হবে, ওদেরও ভালো হবে। তাই মাস্ট রিকমেন্ডেড এই জায়গাটা, একবার অন্তত ঘুরে যান। সবাইকেই বলছি, ভালো লাগবে। সকালে ইছামতি নদী ঘুরে আমাদের এবারে টাইম আপের পালা। এখন রিসর্টে যাচ্ছি, রিসর্টে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট হয়ে আমরা রওনা দেবো রানাঘাট অথবা বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকেই আমাদের ট্রেন, তারপর শিয়ালদা। সবাইকে জিজ্ঞাসা করো মঙ্গলগঞ্জ কেমন লাগলো? এখানে আসা লাগলো, একটা খুবই ভালো জায়গা। এদিকে চলে আসো। আছে তার মধ্যে যে নতুন জায়গায় এটা নতুন একটা একটা যে অনুভূতি। আনন্দ, এই আনন্দটা হচ্ছে এখানে এসে আমরা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, শান্ত নিরিবিলি পরিবেশ। একদম হ্যাঁ, মানে আমরা যে শহরে থাকি, শহরে সামনে হরিণ দেখা যায়। অভয়ারণ্য আমরা কালকে গিয়েছিলাম, কিন্তু পুরোটা এটা 3.5 কিলোমিটার পুরো রাউন্ড জুড়ে। হ্যাঁ, আমরা অতটা ঘুরিনি, কেননা একবারে বিকেল হয়ে আসছিল। এই কারণে যেন সামনে যদি যাওয়া হয় পুরো রাউন্ডটা, যদি আপনারা কখনো আসেন রাউন্ডটা পুরোটা ঘুরবেন। সামনের দিকে গেট রয়েছে, সেখানে কিছু হরিণ, কিছু পাখি, ময়ূর এই সমস্ত রাখা রয়েছে। একবার রাউন্ড দিয়ে ঘুরতে পারেন। 3.5 কিলোমিটার টোটাল এরিয়াটা। হ্যাঁ, সব দারুণ জায়গা। মানে একদিন, মানে এক রাত 2 দিন, এই ট্রিপটা কিন্তু দুর্দান্ত লাগলো আমাদের কাছে। রিসর্টে এখন যাচ্ছি, ওখানেই ব্রেকফাস্টে দেবে লুচি আলুর তরকারি। এটা খেয়ে দেই, আমরা এখান থেকে পালিয়ে যাবো। ডিমটা দিয়ে দেবে, ডিমটা ডিম নিয়ে আসো না, কে খাবে? আমরা লটারি করে হিসাব করছি। দাদা বলেছে এগুলো যা পাচ্ছে চিন্তা নেই। সময় এখন 10:50। এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। ব্রেকফাস্ট হয়ে গেছে, অটো আসবে। অটো করে আমরা কোথায় যাব? বনগাঁ স্টেশন, সেখান থেকে শিয়ালদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর শেয়ার করতে ভুলবে না। চোখ রাখো পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।